পদ্ধতির যে প্রধানমন্ত্রীর থিওরিটা দিয়েছি, এই থিওরির সুবিধা অসুবিধাগুলো এবার একটু আলোচনা করব। দেখেন, আমাদের সংবিধানে বলা আছে কি প্রত্যেকের সমান অধিকার, তাই না? রাজনৈতিক ক্ষেত্রেও সব ক্ষেত্রে সমান অধিকার। তা এখন যে ব্যক্তিটা কখনো রাজনীতি করে না, যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বা আসিফ নজরুল স্যার, ওনারা কিন্তু কখনো কোনো রাজনৈতিক দলের সাথে ওইভাবে আহ, জড়িত না, কখনোই জড়িত হন নাই, কিন্তু ওনারা অবশ্যই সমাজে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব এবং জ্ঞানীগুণী একজন ব্যক্তিত্ব। এখন একজন জ্ঞানী ব্যক্তিত্ব যখন রাজনীতিতে আসতে চায়, তখন কিন্তু ওই যে রাজনৈতিক দল করে আসার যে একটা জটিলতা বা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর যে চেহারা, এতে কিন্তু রাজনীতিতে আসতে তারা আগ্রহী হয় না। ফলে আমরা কি করি, আমরা একজন যোগ্য নেতৃত্বের যোগ্য ব্যক্তির মানে যোগ্য ব্যক্তির হাত থেকে আমরা যোগ্য ব্যক্তিকে সম্মান করতে পারছি না, বা যোগ্য ব্যক্তি আমাদের হাল ধরছে না। ফলে আমাদের বারবারই কিন্তু নানান ধরনের অসুবিধা হচ্ছে। তো যদি প্রধানমন্ত্রীর পদটি স্বতন্ত্রভাবে নির্বাচনের পদ্ধতি থাকে, তাহলে কিন্তু ওই ব্যক্তিরা প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করার চেষ্টা করবে, এটাই সত্য। এবং জনগণ যদি তাদেরকে ভোট দেয়, তাহলে কিন্তু সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হইতে পারবে। এখন ব্যাপার হচ্ছে যে অনেকেই হয়তো ভাবতে পারেন যে সরকার কিভাবে গঠিত হবে। মনে করেন যে বিএনপি যাকে প্রধানমন্ত্রী পদে এর জন্য নির্বাচনের জন্য দাঁড় করিয়েছে, সে কোনো কারণে পাশ করে নাই। জামাতের যে দাঁড়িয়েছে সে হয়তো পাশ করলো, বা স্বতন্ত্র যে দাঁড়িয়েছে সে হয়তো পাশ করলো, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দল হইল বিএনপি। অর্থাৎ বিএনপির সবচেয়ে বেশি আহ, আপনার সংসদে বেশি আসন পেয়েছে। তো সেই ক্ষেত্রে ওই বিএনপির ওই সকল সংসদ সদস্যকে অবশ্যই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সরকার গঠন করতে হবে। এতে হবে কি, উম, প্রধানমন্ত্রী যেমন নিরপেক্ষ থাকবেন, তেমনি আমি মনে করি যে মানুষের যে অধিকার বা চাকরি বাকরি বা অন্যান্য ক্ষেত্রে যে অধিকারগুলো, সেগুলো সুরক্ষিত হবে। এবং কখনোই দেখা হবে না যে সে কোন দলের বা কি আসে বিষয়, তার কি মতামত, কি তার জনপ্রিয়তা ইত্যাদি চিন্তা করে কিন্তু চাকরি বাকরি বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো তখন আসবে না, দেওয়া হবে না। একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে কি, যে সংসদ সদস্যরা মনে করেন যে বিট্রে করলো যে না, এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ই করব না, তখন কি মন্ত্রিসভা ভেঙে যাবে? না, মন্ত্রিসভা ভেঙে যাওয়া এত সহজ না। সেই ক্ষেত্রে অবশ্যই একটি গণভোটের মাধ্যমে পুনরায় প্রধানমন্ত্রীর যোগ্যতা যাচাইয়ের একটা পথ রাখতে হবে। তবে যদি জনগণ হা না ভোটের মাধ্যমে, গণভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাখতে চায়, তবে সংসদ সদস্যকে অবশ্যই ওই সংসদের মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত ওই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশ পরিচালনা করতে হবে, সরকার পরিচালনা করতে হবে। বাকিরা তো বিরোধী দল থাকবেন, এটাই স্বাভাবিক। তা আমার মনে হয় আমাদের দেশের জন্য এটাই সবচেয়ে উত্তম ব্যবস্থা হইতে পারে। কারণ দেখেন, অনেকে বলছি আমরা যে দুইবার বা তিনবারের বেশি প্রধানমন্ত্রী একজন হইতে পারবে না, এরকম বিধানের কথা। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যেভাবে ক্ষমতার লোভ প্রকাশ করেছে ইতিমধ্যে, তাতে হবে কি, যদি এই নিয়ম চালু হয়, দ্বিতীয়বারে যে প্রধানমন্ত্রী যে বুঝতে পারবে যে আমি এর পরবর্তী তার কখনো প্রধানমন্ত্রী হইতে পারবো না, তখন হয়তো দেশটাকেই অন্য দেশের কাছে তুলে দিবে, যে আমি তো হইতেই পারবো না, আর কাউরে হইতেই দিব না। এরকম একটা প্রতিহিংসা আমরা কিন্তু আমাদের দলগুলোর ভিতরে দেখি। তো এই জন্য আমার মনে হয় যে এই পদ্ধতিটাই অবলম্বন করা গেলে আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক বলে আমি মনে করছি। এতে করে একজন যে কোনো ব্যক্তি, সে যদি তার অর্থনৈতিক অবস্থা যত মন্দই হোক বা যত যাই কিছু হোক, অন্তত তার সুযোগ থাকবে যে হ্যাঁ, সেও চেষ্টা করলে বা জনগণ চাইলে কি প্রধানমন্ত্রী পর্যন্ত হইতে পারবে। আমাদের ওই যে দলের প্রধান, ভালো লাগুক আর না লাগুক সেই হবে প্রধানমন্ত্রী, এই সিস্টেমটা আমাদের মনে হয় উচিত না। এতে একদিকে যেমন দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চা হবে, কারণ দলগুলো চিন্তা করবে যে কাকে আসলে যোগ্য মনে করা যাচ্ছে, কাকে দাঁড় করাইলে সারা দেশের মানুষ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করার
সম্ভাবনা আছে, তাকে কিন্তু আপনার হচ্ছে যে দাঁড় করানোর চেষ্টা করবে প্রত্যেকটা দলই। তো এছাড়া আর কোনোভাবে আমাদের দলগুলোর ভিতরে আপনার গণতন্ত্রের চর্চা বা পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসার যে প্রবণতা, এটা কখনোই সৃষ্টি হবে না যদি এই পদ্ধতি না হয়। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।